বাড়ির উঠোনে আম গাছের তলায় বাবার সঙ্গে বসে আছে রাজু আর তার সাথে কথা বলছে। বাবা, তুমি আগেকার দিনের চালাক হতে পারো বইকে, কিন্তু আজকালকার দিনে চালাকির মানেটা হলো পয়সা আর মাথা দিয়ে পয়সা রোজগার করার একটা উপায়। তুমি তো শুধু চাষবাস নিয়েই পড়ে রয়েছো, তাই না? বাবা, চালাকির ব্যাপারটা হলো গিয়ে লড়াই না করে জিত আর চিৎকার না করে উপায়। এরকম তো সবার কাছেই থাকে, কিন্তু বুদ্ধি সবার কাছে থাকে না। আরে তাহলে তুমি কোটিপতি হওনি কেন? এখনো পর্যন্ত সেই পুরনো খাট, সে একই রকম চায়ের কাপ। তক্ষুনি রাজুর মা চম্পা তাই বাইরে আসে। রাজু, কেউ নিজের বাবার সাথে এইভাবে কথা বলে? তোর বাবা গ্রামের অনেক লোককে সাহায্য করেছেন। ঠিক আছে মা, এবার তোমরা শুধু দেখতে থেকো। গ্রামে পিৎজার একটা রেস্টুরেন্ট খুলবো। আসল আইডিয়া কাকে বলে সেটা তোমাদের দেখাবো। গ্রামে পিৎজা? আর এখানকার মানুষজন তো আলু আর ভাত ফুটিয়ে খায় রে বাবা। তুমি বাদ দাও তো বাবা, আমি জমি বিক্রি করব আর বড় কিছু করব, বুঝলে? এটা শুনে চম্পা তাই তার স্বামী গণেশকে বলে, শোনো না, একবার ছেলেকে সেটাই করতে দাও যেটা ওর স্বপ্ন। খাটে বসে থাকা প্রধান মশাই বলিয়া সিং। এই যে গণেশ, আরে তুই তো জমি বিক্রি করছিস কেন? আসলে ছেলে বলে যে এখন আর জমি নয়, বরং পিৎজা চাষ করতে হবে। এর মানে হলো ওর মাথার মধ্যে বুদ্ধির চাষ খুলেছে, বুঝলি? গ্রামে নাকি পিৎজা। সে কি রে? গণেশ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। শহুরে পোশাক পরা একটি মেয়ে ঘরে ঢোকে। বাবা, এর সাথে দেখা করো, এ হলো নাতাশা, হোটেল ম্যানেজমেন্টের আমার সঙ্গী, বুঝতে পেরেছো? আর এখন হতে চলেছে আমার লাইফ পার্টনারও, বুঝেছো? আরে বাবা, বিয়ের আগে মেয়ে ছেলের ঘরে থাকে না। সন্ধ্যাবেলায় গণেশ এবং চম্পা রাজু এবং নাতাশাকে মন্দিরে বিয়ে দেয়। একটা ঝকমকে রেস্টুরেন্টে বহিরাগত শৈলীতে প্রস্তুত। রাজু, এখন সময় হয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট চালানোর। আমাদের এই বুদ্ধি না গ্রামের মানুষের লোকজনকে একেবারে পাল্টে দেবে। রেস্টুরেন্টটি জমজমাট। তরুণ ক্রেতারা পিৎজা খাচ্ছেন। একদম শহরের মতো খেতে রে বন্ধু। চিজটা কিন্তু দারুণ খেতে, কিন্তু একটু বেশি ভারী ভারী মনে হচ্ছে। এর সাথে যদি একটু আলু ভাতে হতো না, তাহলে ব্যাপারটা পুরো মজে যেত, বুঝলি? 2-3 দিনের ভিড়ের পর গ্রাহকরা আসা বন্ধ হয়ে যায়। রাজু আর নাতাশা হিসেব কষছিল। রাজু, সব টাকা ফুরিয়ে গেছে। ইনগ্রেডিয়েন্ট কেনার জন্যও আমাদের কাছে টাকা নেই। আরে রেস্টুরেন্টে তুমি সব টাকা লাগিয়ে দিয়েছো, এখন কি করব? রাজু, এখন টমেটো পনির কেনারও টাকা নেই। ওয়েটারকে কি করে টাকা দেব? আরে গ্রামের লোকেরা যে এতটা পিছিয়ে থাকবে আমি ভাবতে পারিনি। ঠিক তক্ষুনি রাজুর গ্রামের বলরাম একটা দুষ্টু হাসি নিয়ে আসে। কি হলো রে রাজু? তোর মুখ দেখে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে কি? আরে কি আর বলবো বলরাম দাদা, বাবা জমিটা বিক্রি করে তোমারই জমিটা কিনেছিলাম আমরা। তারপর ভেবেছিলাম যে পিৎজা রেস্টুরেন্ট গ্রামের মার্কেট একটা বেশ ভালোই ব্যবসা করবে। 2-3 দিন তো বেশ ভালোই চলছিল, কিন্তু জানি না কেন গ্রাহকরা আসা হঠাৎ করে বন্ধ করে দিল। আর এখন আমাদের কাছে একদম টাকা বেঁচে নেই। আমার তো ভেবে ভেবে মাথাই খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? কি হবে এখন? আরে চিন্তা করছিস কেন রাজু? একটা কাজ কর, তুই আমার কাছ থেকে পয়সা ধার নিয়ে নে। না না বলরাম দাদা। আরে রাজু শোন, আরে চিন্তা করিস না তুই এত। আরে ধার নে না, যখন তোর ভালো ব্যবসা চলবে তখন তুমি ফিরিয়ে দিস। আরে সুদ টুদ কিছু লাগবে না, বুঝেছিস? আরে গ্রামের লোকেরা সব নিজেদেরই তো হয় বটে। এত উদারতা কেন? শোনো খুকি, আরে গ্রামের মানুষের উপকার করলে আমার মনটা খুব ভালো হয়ে যায় গো। রাজু টাকা দেয়। চারদিকে তখন শুনশান নীরবতা। চেয়ার ফাঁকা, মশা উড়ছিল, খদ্দেরের চিহ্নই ছিল না। কি পিৎজা শুরু করেছে, পেটই ভরে না ঠিক করে, আরে জিভের মধ্যে আটকে যায়। আমাদের আলু ভাতেতে যে স্বাদ রয়েছে সেটাই টমেটোর খাবারে থরি আছে। বলরাম দূর থেকে রেস্টুরেন্টটাকে দেখছিল। বলরাম সেখানে এসে রাজুকে বললে রাজু নাতাশার সাথে আছে, আর রাজুকে বলে, রাজু, তোকে যে পয়সা আমি দিয়েছিলাম না, সেটা আমাকে এখন ফেরত লাগবে সুদ সমেত, বুঝেছিস?
এটা আপনি কি বলছেন বড়দাদা? আপনি তো বলেছিলেন যে আপনার সুদ টুদ লাগবে না। ওরে তুই চালাক নস রে, তুই হলি বোকা। আপনি কি সব বলছেন? আরে আমি তো সব সময় রাজুর বাবা গণেশকে ভেতরে ভেতরে হিংসে করতুম রে, কারণ গ্রামের লোক তো সবসময় গণেশের নামেই প্রশংসা করতে থাকে যত সব। যখন আমি জানতে পারলাম যে গণেশের ছেলে রাজু গ্রামে একটা পিৎজার দোকান খুলতে চলেছে, তারপর একটা বড় রেস্টুরেন্টও খুলবে, সেটাও নাকি পিৎজার, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম রে যে ছেলে বাপের বালোটা বাজিয়েই ছাড়বে। হ্যাঁ, আর সেই ফাঁকে আমি আমার খেলাটা দিয়ে দেব, বুঝলি তুই গাধা কোথাকার। কি বলতে চাইছেন আপনি? অত বকিস না, আমি তোকে যে পয়সাটা ধার দিয়েছিলাম সেটা আমাকে সুদ সমেত 1 তারিখের মধ্যে ফেরত দিবি। আর তুই যদি সেই পয়সা আমাকে দিতে না পেরেছিস তাহলে কিন্তু তোর এই যে রেস্টুরেন্টটা রয়েছে না আর এই জমিটা সব আমার হয়ে যাবে। এখন সিদ্ধান্ত পঞ্চায়েতে গিয়ে হবে, মনে রাখিস। এইটুকু বলে বলরাম কঠোর অবস্থায় ওখান থেকে চলে যায়। আর ওনার ওখান থেকে যাওয়া মাত্রই রাজু মাথা নত করে ওখানে আসে। বাবা, তুই যা বললি আমি সব শুনেছি, বুঝেছিস? যখন তুই রেস্টুরেন্ট তৈরি করার জন্য বলরামের জমি কেনার কথাটা বলছিলি না আমাকে, আমি তখনই তো তোকে বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তার উপর তুই আমাকে না জিজ্ঞাসা করে ওর থেকে টাকাও ধার নিয়েছিস। ওরে, তোকে যে আমি কতবার বলতে চাইছিলাম যে বলরাম ভেতরে ভেতরে আমাকে নিয়ে প্রচুর হিংসে করে, ও তোর ক্ষতি করেই ছাড়বে, কোনো ষড়যন্ত্র করেছো বেটা। তুমি ঠিকই ছিলে বাবা, এখন আর কিচ্ছু নেই আমার হাতে। এখন সুদ সমেত টাকা চাইছো আমার কাছে। একদিনের মধ্যে ফেরত দিতে না পারলে রেস্টুরেন্টটাও চলে যাবে, আর হয়তো বাড়িও। এখনো পর্যন্ত তোর যা ইচ্ছে তুই তাই করেছিস, এবার তুই আমার কথা শুনবি। এখন তুই সেটাই করবি যেটা তোকে আমি বলবো। আচ্ছা বাবা, কাল থেকে কিচেনে বেগুন পোড়া হবে আর আলু ভাতেও, আর এই দুটো মাখা পিৎজার ভেতরে দেওয়া হবে। নাম হবে ভর্তা পিৎজা। কিন্তু বাবা, এটা তো কেউ খাবে না এই ভর্তাওয়ালা পিৎজা। আরে এটা গ্রাম রে, এখানে পিৎজা টিৎজা চলে না। কিন্তু ভর্তা সবাই চায়, তাই কি না? ওটা যদি ওর মধ্যে মিশিয়ে দিই না, তাহলে মন আর প্রশংসা দুটোই পেয়ে যাবো রে। ভর্তা পিৎজা তৈরি হয়। কুরকুরা বেস, বেগুনের ভর্তা, দেশি তড়কা আর ধনে পাতা। গ্রামের মমতা পিসি প্রথম স্বাদ টেস্ট করেন। আরে বাহ, যেরকম রুটিতে ভর্তা লাগানো হয় কিন্তু মুচমুচে, মজা হয়ে গেল। আস্তে আস্তে গ্রাহক আসতে শুরু করে। কয়েকদিন পরেই রেস্টুরেন্টে ভিড় জমে যায়, চারদিকে হাসির পরিবেশ হয়ে যায়। প্রতিটি টেবিলে পিৎজা খাওয়া হচ্ছিল। একদম বাড়ির মতনই খেতে বটে। পিৎজার যে দেশি রূপ হতে পারে এটা আমি কখনো ভেবেই দেখিনি। রাজু আর নাতাশা রান্নাঘরে ব্যস্ত ছিল। বলরাম দূর থেকে রেস্টুরেন্টে ভিড়কে দেখছিল। আরে বুড়ো গণেশটা আবার খেলা পাল্টা দিল। তক্ষুনি রেস্টুরেন্টের ভেতর থেকে রাজু আর নাতাশা বলরামের কাছে আসে। বলরাম প্রচন্ডভাবে পিটপিট শুরু করে। রাজু ব্যাগটা বলরামের দিকে ধরিয়ে দেয়। এই নাও তোমার পয়সা, সুদ সমেত। আর জীবনে একটা কথা মনে রাখবেন, কাউকে হিংসা করে আপনি কখনোই সফল হতে পারবেন না। ঈর্ষান্বিত ব্যক্তি নিজেরই ক্ষতি করে ফেলে। এই কথা শুনে বলরাম মাথা নত করে ওখান থেকে চলে যায়। গণেশ খাটে বসেছিল, এমন সময় রাজুর মোবাইলের বেল বেজে ওঠে। হ্যালো, আগে এনডিটিভি থেকে? হ্যাঁ হ্যাঁ, ভর্তা পিৎজা বিলাপুর থেকেই শুরু হয়েছে। রাজু, দেখো সোশ্যাল মিডিয়াতে একটা ফুড ব্লগার আমাদের ভিডিও দিয়েছে। দুজনেই হতভম্ব হয়ে যায়। এটি একটি বড় ঘটনা। গ্রামের সবাই জড়ো হয়। রাজু এবং নাতাশা মঞ্চে দাঁড়িয়েছিল এবং নিচে গণেশ আর চম্পাতাই রাজুর কাছে আসে। বাবু, এখন তুই বুঝতে পেরেছিস তো চালাকির মানে কি? হ্যাঁ মা, এবার বুঝতে পেরে গেছি। আসল বিজনেস হলো সেটাই যেটা মন থেকে করা হয়। আর বাবার থেকে বড় বিজনেস গুরু আমি আজ অব্দি কাউকে দেখিনি। এইটুকু বলে রাজু গ্রামের সবার দিকে তাকিয়ে বলে, আমার বাবা গণেশ প্রসাদ শুধুমাত্র একজন বুদ্ধিমান কৃষকই নন, উনি হলেন একজন ভিশনারি। আজকে ভর্তা পিৎজা যে জায়গায় দাঁড়িয়ে, সেটা ওনার জন্যই সম্ভব হয়েছে। হাততালিতে ফেটে পড়ে জনতা। গণেশ তখনও খাটে শুয়ে আছে। শিশুরা খেলতে খেলতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। দূরে ভর্তা পিৎজার বোর্ড জ্বলজ্বল করছিল।